হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত মিউজিক কম্পোজার, বাংলাদেশি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তানভীর তারিক। উনি গতকাল, আমি এখন যে সময় ভিডিওটা বানাচ্ছি তার থেকে বোধহয় 10-11 ঘন্টা আগে উনি একটা ভিডিও বানিয়েছেন। আমার এই ভিডিওটা বানাতে একটু দেরি হলো। তো এনিওয়ে, উনি একাধারে বাংলাদেশের মিউজিক কম্পোজার, ডিরেক্টর, সিঙ্গার, রাইটার এবং টিভি অ্যাঙ্কার। তো উনি ওনার ভিডিওতে আফরান নিশো যে সিনেমাটা নিয়ে আসছেন, আফরান নিশো আপকামিং সিনেমা দাগি, এটাকে নিয়ে উনি কথা বলেছেন। কিন্তু এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উনি অনেকগুলো কথাই বলেছেন, অনেকগুলো ইন দ্য সেন্স, আমি যদি উনি কোনো ইন্টারভিউ দেননি, উনি একটা ভিডিওই বানিয়েছেন, একটা ইনফরমেটিভ ভিডিও বানিয়েছেন, যেটা কিন্তু আমার নিজের খুব ভালো লেগেছে। যে উনি যেভাবে কথাগুলো বলতে চেয়েছেন, যে যেমন উম, ওনার পুরো ভিডিওটাকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, তাহলে উনি বাংলাদেশের একটি সাংগঠনিক প্রক্রিয়ার কথা উনি বলতে চেয়েছেন। যেমন জ্যাজ মাল্টিমিডিয়া নিয়ে উনি কিছু কথা বলেছেন, এটা যদি 1 নম্বর পার্ট হয়। 2 নম্বর পার্ট হচ্ছে দরদ মুভি, শাকিব খানকে নিয়ে উনি কিছু কথা বলেছেন, এটা 2 নম্বর পার্ট। এবং 3 নম্বর পার্টে উনি আফরান নিশোকে নিয়ে আপকামিং সিনেমা দাগি, এই সিনেমাটাকে নিয়ে উনি কথা বলতে চেয়েছেন। তা আমরা পরপর পরপর 3টে পার্টে আমরা চলে আসছি। তো প্রথম পার্টে, পার্ট 1-এ যদি আমি বলি, যে উনি প্রথমে শুরুটাই করছেন একটা রাজনৈতিক পটবদল থেকে শুরু করে সমস্ত রকমের সাংগঠনিক প্রক্রিয়া, জ্যাজ মাল্টিমিডিয়া কীভাবে নতুন নতুন নিউ কামারদের কীভাবে জ্যাজ মাল্টিমিডিয়া ইন্ট্রোডিউস করিয়েছে, সেইটা নিয়ে উনি কথা বলেছেন। যেমন রায়ান রাফি, শ্রিয়াম, রোশন, পরিমণি, পূজা চেরি, মাহিয়া মাহি, অনেক একঝাঁক নতুন তারকাকে ইন্ট্রোডিউস করিয়েছে। তারপর জ্যাজ মাল্টিমিডিয়া কিছু কারণে তার পতন হয়, সেই কারণগুলো উনি ওনার ভিডিওতে বলেছেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। তারপর যখন জ্যাজ মাল্টিমিডিয়া আবার যখন কামব্যাক করেছে, কিন্তু তখন সেই দাপটের সঙ্গে উনি কামব্যাক করতে পারেনি জ্যাজ মাল্টিমিডিয়া, এটা হচ্ছে ওনার বলার বক্তব্য। এরপর যখন উনি মানে শাকিব খানের প্রসঙ্গে যখন উনি আসেন, তখন শাকিব খান এখন এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর স্বাভাবিক ব্যাপার, উনি যেটা চেষ্টা করছেন যে উনি বাইরে আরও বেশি নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওনার সিনেমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যেটা দুটো জিনিস, একটা হচ্ছে হাই রিস্ক আর হাই ডিম্যান্ড। বাংলাদেশের ক্ষেত্রে তো এটা অবশ্যই, যে এটা আমিও মানি যে হাই ডিম্যান্ড তো আছেই বাংলাদেশের ক্ষেত্রে। এবার হাই রিস্কের ব্যাপারটা তো আমি ওটা বলতে পারবো না, ওটা হয়তো প্রোডাকশনের লোকজন হয়তো ওনারা হয়তো বেশি ভালো বলতে পারবেন, বা তানভীর তারিক উনি হয়তো বেশি ভালো বলতে পারবেন। তো এরপর উনি যে কোম্পানিটার নাম করেন, যে সাংগঠনিক প্রতিষ্ঠানটার নাম করেন, সেটি হচ্ছে আলফা আই। আলফা আই নাকি মানে একটা ভালো সাংগঠনিক একটা প্রতিষ্ঠান, যারা এই হাই রিস্ক, এই যে বড় একজন মেগাস্টারকে নিয়ে সিনেমা করা, এই সিনেমা করায় যে একটা হাই রিস্ক থাকে, সেই হাই রিস্ক আলফা আই কিন্তু নিতে পারছে। এবং যেটা আমি কিছুদিন আগে বাংলাদেশেরই একজন ইউটিউবারকে রিপ্লাই হিসাবে আমি যখন বলেছিলাম যে মানি ফ্লো হওয়াটা খুব দরকার, টাকা রোলিং হওয়াটা খুব দরকার, তো এখানেও কিন্তু উনি টাকা লগ্নি করার কথা কিন্তু উনি বলেছেন। এছাড়া উনি আর একটা জিনিসের ওপর, যেটার ওপর জোর দিয়েছেন, সেটা হচ্ছে মার্কেটিং প্রসেস, মার্কেটিং প্ল্যান। তো প্রসেসটা তো তখনই শুরু হবে না যে যখন মার্কেটিং প্ল্যান শুরু হবে। তো এখানে উনি যেভাবে জিনিসটা নিয়ে উনি বলতে চেয়েছেন, যে এই যে দরদ মুভি সিনেমাটিক অ্যাপ্রোচে ক্রিটিক্যালি, দরদ মুভি যেমনই হোক না কেন, দরদ মুভি কিন্তু প্রথম মানে যে ডাউনফল বা ফেলিওর যে জায়গাটাতে হয়েছে, সেটা হচ্ছে মার্কেটিং প্রসেসে কিন্তু ফেলিওর হয়েছে। এটাতে কি হচ্ছে, যে এক তো প্রোডাকশানের তো ব্র্যান্ড ভ্যালু তো কমছে কমছেই, তার সঙ্গে সঙ্গে শাকিব খান, যিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার, তারও কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমে গেছে। এটা কিন্তু উনি নিজেই বলেছেন, এবং আমি এই কথাতে ওনার সঙ্গে 100% সহমত, মানে সহমত আমি পোষণ করি। এছাড়া উনি একটা উদাহরণ প্রসঙ্গে উনি যেটা বলতে চেয়েছেন, যে যেমন আমির খান প্রোডাকশন থেকে বেরিয়েছিল লাপাতা লেডিস। লাপাতা লেডিস উনি প্রথমে দেখেননি, তানভীর তারিক উনি প্রথমে দেখেননি, কিন্তু পরবর্তীকালে নেটফ্লিক্সে একটা রাউন্ড টেবিল হয়,
এই রাউন্ড টেবিলটা দেখে উনি উৎসাহিত বোধ করেন এবং তারপর উনি লাপাতা লেডিস দেখেন। তার মানে এখানে উনি লাপাতা লেডিস আমির খানের প্রোডাকশনে দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই যে উনি আর একটা জায়গায় যেখানটা এমফাসিস করতে চেয়েছেন সেটা হচ্ছে রাউন্ড টেবিল। রাউন্ড টেবিল কিন্তু আমাদের ইউটিউব কমিউনিটিতে কিন্তু রাউন্ড টেবিল হচ্ছে, কম বেশি যেরকমই হোক না কেন রাউন্ড টেবিল কিন্তু হচ্ছে, যেটার কথা আমি অনেক আগের থেকে বলেছিলাম। কোনো একজন ইউটিউবারকে, আমাদের এখানকার কলকাতার ইউটিউবারকে বলেছিলাম যে রাউন্ড টেবিলগুলো করার খুব দরকার আছে, রাউন্ড টেবিলগুলো হলে খুব ভালো হয়। এটাতে কি হয় বলুন তো, মানে ও একে অন্যকে বা অন্য কোনো গ্রুপকে মানে তাদেরকে কোণঠাসা করে ব্যঙ্গ করার থেকে কোনো কনস্ট্রাকটিভ বিষয় নিয়ে যদি কথা বলা হয়, কোনো সিনেমাকে নিয়ে যদি কথা বলা হয়, পার্টিকুলার একটা সিনেমা ধরুন, একটা পুরনো আজ থেকে 20 বছর আগেকারই কোনো সিনেমা, ধরুন ঋতিক রোশনেরই সিনেমা কাহো না প্যার হ্যায়। তো এই যে সিনেমাটা আবার এই প্রজন্মে, 20 বছর তো হয়ে গেছে সিনেমাটার ক্রেজ আছে, সমস্ত জিনিস ঠিক আছে, কিন্তু এই প্রজন্ম দেখবে কি করে? তো সেটার জন্য যদি কেউ হয়তো কাহো না প্যার হ্যায়, মানে তখন শাহরুখ খান, আমির খান, সালমান খানের একটা এরা চলছিল, দুম করে ঋতিক রোশন এসে গিয়ে মানে কাহো না প্যার হ্যায় করে একটা বিশাল বড় একটা মানে অন্য রকমের একটা কিছু তৈরি করে ফেলেছিল। পরবর্তীকালে তিনি সেটাকে বজায় রাখতে পেরেছেন পারেননি সেটা অন্য প্রসঙ্গ। তো সেই জিনিসটা, সেই সিনেমাটাকে নিয়ে যদি কথা বলা হয়, এরকম রাউন্ড টেবিল যদি করা হয়, তাহলে কি হচ্ছে, এখনকার প্রজন্ম যারা, মানে তারা কিন্তু এই সিনেমাটাকে দেখে দেখতে উৎসাহী বোধ করবে। তো ঠিক সেই জিনিসটাই কিন্তু আজকে তানভীর তারিক উনি কিন্তু বলতে চেয়েছেন, এবং এই পয়েন্টটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। একে অপরের সঙ্গে আমি গ্রুপ তৈরি করার কথা কিন্তু আমি বলেছিলাম, একে অপরের সঙ্গে কোয়ালিশনে না গিয়ে বেটার কি নিজেদের কমফোর্ট জোনের মধ্যে, আমি এটা বলছি না যে ধরুন এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের একটা ঝামেলা আছে, আমি এটা বলছি না যে দুটো গ্রুপ এক হয়ে যান, আমি অত উদার নই, কিন্তু নিজেদের কমফোর্ট জোনেই গ্রুপ তৈরি করে নিজেরাই যদি মানে ভিডিও বানাতে থাকেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, অনেক ইনফরমেশন কিন্তু আমরা পাবো, এটা কিন্তু একদম সত্যি কথা। এবং এই যে রাউন্ড টেবিলটা, এটার জন্য আমি 100% নয় 500% ওনার সঙ্গে আমি সহমত। এছাড়া উনি যেটা বলেছেন যে আজকে শাকিব খানকে উনি সামনে রেখেই বলেছেন কথাগুলো প্রত্যেকটা ভ্যালুয়েবল কথা, যে শাকিব খানের সাকসেস রেট আজকে যেই মুহূর্তে এই যে মার্কেটিং প্ল্যান না হওয়ার জন্য শাকিব খানের যে ব্র্যান্ড ভ্যালুটা যে নেমে গেছে, সেই মানে নেমে যাওয়ার জন্য আজকে যেমন সাকসেস রেটের জন্য যেমন শাকিব খানকে যেমন মানে বাহবা দেওয়া হয়, আবার ফেলিয়ারের জন্য কিন্তু অনেকেই বলবে যে আপনি কেন এই ধরনের সিনেমা করছেন, এই ধরনের সিনেমা সাইন করছেন। ওটা তো ছেড়ে দিন, শাকিব খান একজন মেগাস্টার সেই দেশের। তো আমরা একজন অভিনেতাকেও পর্যন্ত বলি যে সে কোনো স্টার নয়, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি যে মনোজ বাজপেয়ী, তিনি কিন্তু একজন আউটার অ্যান্ড একজন অভিনেতা, তিনি কিন্তু কোনো সুপারস্টার মেগাস্টার নন। মনোজ বাজপেয়ী আমাদের দেশের ব্রিলিয়েন্ট একজন অভিনেতা, মানে তাকে ইনস্টিটিউশন বলা যেতে পারে অভিনয়, কিন্তু সেখানেও কিন্তু তিনি যদি কোনো একটু তার মানে তার ইয়েটাই আমাদের কাছে এমন সেট আপ করা আছে যে তিনি যদি একটু বিলো অ্যাভারেজ যদি কোনো কাজ করেন বা অ্যাভারেজ কোনো কাজ করেন, তাতেও আমাদের মনে হবে যেন মনোজ বাজপেয়ী কেন এইটা করলো, বা ডিরেক্টর কেন এরকম স্ক্রিপ্ট মনোজ বাজপেয়ীকে দিয়ে এরকমভাবে করালো। এই জিনিসটা কিন্তু আমাদের একজন অভিনেতার ক্ষেত্রেও কিন্তু মনে হয় যে তিনি একজন ভালো অভিনেতা, তিনি কেন এই কাজটা করছেন। তো যারা সুপারস্টার মেগাস্টার তাদের ক্ষেত্রে তো তাদের তো আবার একটা ফ্যান বেস আছে, তো সেই ফ্যান বেসরা তো তাকে প্রশ্ন করবেই যে আপনি কেন এই ধরনের কাজ আপনি কেন করলেন। এরপর উনি যেটা করেছেন যে আলফা আইয়ের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মানে ভারতের এসবিএফ এর কথাটাও উনি উল্লেখ করেছেন। হ্যাঁ, তবে এটাও উনি একটু সন্দেহ প্রকাশ করছেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকা যেদিকে যাচ্ছে, সেই হিসাবে ভারত বাংলাদেশের কোলাবোরেশন মানে ঠিকঠাকভাবে হবে কি হবে না সেটা নিয়ে উনি একটু সন্দেহ প্রকাশ করেছেন। ওয়েল, ওনার দেশের মানে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিবর্তন কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা মানে অ্যাজ সাচ আমার পক্ষে এখান থেকে বসে মানে ভারত থেকে বসে জানাটা সম্ভব নয়। আমরা কিছু কিছু নিউজ আমরাও দেখি, প্রথম আলো যেমন, আমি ওটা রেগুলার বেসিসে আমি চেক করি, কিন্তু মানে
যারা সেখানে থাকছে তারাই বেশি ভালো, সেই সব জায়গাগুলো ওনারা বলতে পারবেন। এবার ভারত বাংলাদেশের উদ্যোগে এরকম ধরনের কোলাবোরেশনে সিনেমা আসবে কি আসবে না, তো এই ধরনের কথা উনি বলেছেন। মানে এবার আসলে খুবই ভালো, অনেকগুলোই তো হচ্ছে, যেমন আফরান নিশোর এই সিনেমাটাতে বোধহয় এসবিএফ বোধহয় এখানে বোধহয় ইনক্লুডেড আছে আফরান নিশোর এই সিনেমাটাতে। তো সেই হিসাবে আসলে খুবই ভালো। এবার ভেতরে ভেতরে কীরকম অবস্থা হচ্ছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে ভারত তো কখনোই চাইছে না যে, আমি যতটুকু নিউজ দেখছি দু দেশেরই, ভারত কখনোই চায় না যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা একদমই খারাপ হয়ে যাক, সেটা সে চায় না। কিন্তু এবার সবসময় একটা টেনশন টেনশন একটা আছে, সেটা আমরাও বুঝতে পারছি, হয়তো বাংলাদেশে যারা আছেন তারাও হয়তো বুঝতে পারছেন। তো এনিওয়ে, এরপর যদি আমি আবার সিনেমার প্রসঙ্গে চলে আসি, তারপর উনি শিহাব শাহিনের খুব প্রশংসা করেছেন। শিহাব শাহিন, রায়হান রাফি এনাদের দুজনেরই প্রশংসা করেছেন, কিন্তু শিহাব শাহিনের একটা সিনেমা ছুঁয়ে দিলে মন, এই সিনেমাটারও উনি খুব তারিফ করেছেন। এবং উনি এটাও বলেছেন যে শিহাব শাহিনের মতো পরিচালকে এনাদেরকে নার্সিং করাটা খুব দরকার, অবশ্যই এখানে দরকার। এবং উনি তমা মির্জা আর আফরান নিশোকে নিয়ে যে সিনেমাটা উনি করছেন, সেই সিনেমাটার জন্য উনি ডেফিনেটলি শুভকামনা জানিয়েছেন। এবং এই সিনেমাটার ক্ষেত্রে মার্কেটিং, প্রোডাকশন ডিজাইন, এই সমস্ত জিনিসগুলো যাতে ঠিকঠাকভাবে হয় সেটার দিকেও উনি নজর রাখতে বলেছেন। হ্যাঁ, এটা ডেফিনেটলি এই সিনেমাটার জন্য মার্কেটিং, প্রোডাকশন, আমাদেরও তো একই সঙ্গে অনেকগুলো, ভারতবর্ষে অনেক সিনেমা তো একই দিনে রিলিজ পায়। তো এইরকমভাবে মানে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে মানে শাকিব খানের সিনেমা আসছে বরবাদ, আর এনার সিনেমা আসছে দাগি, যদি একই সময় যদি আসেও তাতে অসুবিধাটা কি আছে? আমার তো অসুবিধা তো মনে হচ্ছে না, বরঞ্চ লোকে আরও ভালো ভালো জিনিস আরও দেখবে। এবং পরবর্তীকালে দাগি বা বরবাদ, আমি জানি না বরবাদ ভারতেও রিলিজ পাবে কিনা, দাগি বা বরবাদ এগুলো যদি ভারতবর্ষে যদি রিলিজ যদি পায়, হ্যাঁ আমরাও দেখবো, আমরাও এনজয় করব। আজকে হাওয়া, তারপর হচ্ছে তুফান, তারপর হচ্ছে আফরান নিশোর যে সিনেমাটা এসছিল সুড়ঙ্গ, এইসব সিনেমা কি আমরা কি এনজয় করিনি নাকি? সিনেমা চলছে না সেটা আলাদা জিনিস, কিন্তু এনজয় তো করেছি আমরা, যারা সত্যি সত্যি যারা মুভি লাভার্স আছি, আমরা তো এনজয় করছি। তো আপনারাও ভালো ভালো আপনারা মানে প্রোডাকশন ভ্যালু নিয়ে আপনারা ভালো ভালো কাজ করুন, আমরা তো দেখছি। আর ওটিটিতে আফরান নিশোর যা ফ্যান ফলোয়ার্স আছে ওটিটিতে, মানে অ্যামেজিং। আফরান নিশোর কথা আমি আমার এক বাড়ির আত্মীয়ের কাছ থেকে প্রথম শুনেছি আফরান নিশোর কথা। কারণ এত ভালো উনি তো অভিনেতা তো ভীষণই ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার কাজগুলো খুব ডিফারেন্ট ডিফারেন্ট জনরার ওনার কাজ আছে। তো সেই হিসেবে আমার তো আফরান নিশোকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার তো ভীষণই ভালো লাগে আফরান নিশোকে। তো সেই হিসাবে এইরকমভাবে কাদা ছড়াছড়ি করে না করে বেটার কি নিজের নিজের মানে কাজের দিকে মন দেওয়াটা আমার মনে হয় মানে সেটাই বোধহয় ভালো হবে। এবং সেই কথাটাই কিন্তু তানভীর তারিক, উনি আমার থেকে অনেক সিনিয়র, তিনিও কিন্তু আজকে সেই কথাটাই কিন্তু বলেছেন। তো এটাই ছিল ওনার ইন্টারভিউ নিয়ে আমার কিছু বক্তব্য, কিছু আমার বক্তব্য আমি রাখলাম, কিন্তু বেশিরভাগটাই ওনার ইন্টারভিউর কথাগুলো ছিল। কিন্তু ওনার ইন্টারভিউটা আজকে আমার কাছে ভীষণ মাত্রায় কনস্ট্রাকটিভ মনে হয়েছে। তো আপনি এরকমভাবেই কনস্ট্রাকটিভ জিনিস আমাদেরকে বলতে থাকুন, আপনারাও চেষ্টা করুন। দেখুন, দু দেশের মধ্যে সম্পর্ক মানে রাজনৈতিকভাবে সম্পর্ক ভালো হোক বা না হোক, আমরা এইটুকু জানি যে মানে দু দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কটা, সাংস্কৃতিক আদান প্রদানটা যেন ঠিকঠাক থাকে, সেটা আমিও একজন ভারতীয় নাগরিক হিসাবে আমি এটা সবসময় চাইবো। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।